সো ফাইনালি আইএসএলের এই সিজনে টানা ড্রয়ের ডাবল হ্যাট্রিক দেখে নিলাম। সেই 14 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, টানা 6খানা ম্যাচ ড্র হয়ে গেল। কেউ হারতে চাইছে না, কেউ নিজের ঘরের মাঠে হোক, অ্যাওয়ে মাঠ হোক, যেখানেই হোক কেউ হারতে চাইছে না। যেভাবেই হোক পয়েন্ট আনতে চাইছে। লাস্ট 6টা ম্যাচে সবাই পয়েন্ট পেয়েছে, সবাই খুশি নিজের নিজের জায়গা থেকে। তো কারোর আপ হয়েছে, কেউ ডাউন হয়েছে, কেউ নিজের পজিশনে থেকে গেছে, অনেক রকম মানে আপ অ্যান্ড ডাউন আমরা দেখতে পেয়েছি এই 6টা ম্যাচে। কিন্তু বিরাট কিছু চেঞ্জ লাস্ট এই 6টা ম্যাচে হয়নি, যেখানে এই 6টা ম্যাচের দিকে বিভিন্ন টিমের বিভিন্ন অঙ্গিকে নজর ছিল। যেখানে টপ টিমগুলো যারা টপ 6-এর ফাইটে রয়েছে তারা চেয়েছিল যে লোয়ার টিমগুলো একটু ওপরের দিকে, আমাদের যারা কাছাকাছি টিম রয়েছে তাদেরকে একটু বেগ দিক। যারা নিচের দিকে টিম ছিল তারা চেয়েছিল যে একটু ওপরের দিকের টিমগুলোকে ধাক্কা দিয়ে ওপরের দিকে যদি এগিয়ে যাওয়া যায়। কারো মনোবাসনায় পূর্ণ হয়নি। টানা 6খানা ম্যাচ আমরা ড্র দেখেছি। কিন্তু কালকে একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল অ্যাওয়ে মাঠে গোয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে। তো গোয়াও কিন্তু আপাতত তেতে রয়েছে, জামশেদপুর ঘাটের কাছে নিঃশ্বাস ফেলছে। বেঙ্গালুরু পয়েন্ট লস করেছে, মোহনবাগানের কাছাকাছি যেতে হবে পয়েন্ট ট্যালিতে। তো গোয়া অবশ্যই ম্যাচটাকে জেতার জন্য সব রকম তাগিদ নিয়ে নামবে। আর ইস্টবেঙ্গলের কাছে বাধা অনেক, অনেক প্লেয়ার অ্যাভেলেবেল নেই, আরও বিভিন্ন বিষয় রয়েছে। সব কিছুকে কাটিয়ে ইস্টবেঙ্গলকে এই ম্যাচটা জিততে হবে, জয়ের ছন্দে ফিরতে হবে। এবং ঘরের মাঠে গোয়ার কাছে যে হার ইস্টবেঙ্গল পেয়েছিল, সেই হারটা কিন্তু গোয়ার ঘরের মাঠে গিয়ে ইস্টবেঙ্গল সুদে আসলে পুষিয়ে দেবে, এরকমই একটা চিন্তাভাবনা থেকে কিন্তু ইস্টবেঙ্গল নামবে। তো কালকে একটা হাইলি ইন্টেন্স ম্যাচ হতে চলেছে। এবার দেখার যে 6টা ড্র পেরিয়ে 7 নম্বর ড্রটাও আমরা দেখতে পাই নাকি এই ম্যাচে একটা ফয়সলা হয়। স্পেশালি ইস্টবেঙ্গল অন্তত পক্ষে যেন গোয়াকে এই ম্যাচটা হারাতে পারে, এইটুকু বেস্ট উইশেস আমার তরফ থেকে থাকলো। ম্যাচটা নিয়ে বা ম্যাচের আরও বিভিন্ন রকম আঙ্গিক নিয়ে কথা বলবো। কিন্তু জানুয়ারি মাস পড়ে গেছে, হাফের ওপর জানুয়ারি মাস আমরা ক্রস করে ফেলেছি। যে জিনিসটা নিয়ে জানুয়ারি মাসে তাপ উত্তাপ ছড়ায়, যে ট্রান্সফার মার্কেটে কি হচ্ছে, সেটা কিন্তু এইবারে খুব একটা হিট করতে পারেনি। মানে খুব বেশি প্লেয়ারের আনাগোনা হয়নি, হাতে গোনা কিছু ডোমেস্টিক প্লেয়ার তারা এই ক্লাব থেকে ওই ক্লাব করেছে, আই লিগ থেকে আইএসএলে এসেছে বা আইএসএল থেকে আই লিগে লোনে যাচ্ছে। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও একইভাবে ইস্টবেঙ্গলে একটা রিপ্লেসমেন্ট, কেরালাতে একটা রিপ্লেসমেন্ট, মুম্বাই সিটি এফসিতে একটা রিপ্লেসমেন্ট আসতে চলেছে। এরকম কিছু ইতিউতি হলেও খুব মেজর জায়গাতে কিন্তু পরিবর্তন হয়নি। এবার যেটা ব্যাপার, যে এমন কিছু ইনপুটস এসেছে, এমন কিছু ব্রেকিং সামনে এসেছে, যে এবার মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা জানুয়ারিতে রয়েছি, সামনে একটা বড় সামার ট্রান্সফার উইন্ডো আসছে। সেখানে কিন্তু মোটামুটি 13টা টিমের মধ্যে আই ক্যান বেট 10 to 12 টিমস তারা মেজর কিছু চেঞ্জেস নিয়ে আসবে। তো 2025-এর সামার ট্রান্সফার উইন্ডো, দিস ইজ গোয়িং টু বি আ ব্লকবাস্টার উইন্ডো ফর এভরি আইএসএল ক্লাবস অ্যাট এনি অ্যাসপেক্ট। আমি নাম ধরে ধরে তো এই মুহূর্তে ডিটেলসে যাব না, তার জন্য পরে সেপারেট ভিডিও আসবে যে কোন টিমের অ্যাকচুয়ালি কোথায় বড় পরিবর্তন দরকার। ছোটো ছোটো রিপ্লেসমেন্ট দরকার, ব্যাকআপ প্লেয়ার দরকার, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু মেজর চেঞ্জেস দরকার সেখানে। একদম মোহনবাগান, বেঙ্গালুরু, গোয়া এই টপ টিমগুলোর পাশাপাশি স্ট্রাগলিং টিম হিসেবে চেন্নাই, ইস্টবেঙ্গল, কেরালা, প্রত্যেকেরই কিন্তু মেজর চেঞ্জেস দরকার। প্রত্যেকে 2025টাকে খুব ভালোভাবে স্টার্ট করতে চাইবে থ্রু দ্য সামার ট্রান্সফার উইন্ডো। কিন্তু যে বিগ ব্রেকিংগুলো আসছে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে জর্জ অর্টিজ মেন্ডোজা, এই প্লেয়ারটা যাকে আমরা গোয়াতে খেলতে দেখেছিলাম, পরে সিচুয়ান জিওনিউতে চলে যায়, যেটা সিটি ফুটবল গ্রুপেরই একটা ক্লাব। সেই প্লেয়ার কিন্তু ফিরছে এবং সিটি ফুটবল গ্রুপের ক্লাবেই ফিরছে। তো মিউচুয়ালি এই ক্লাব থেকে ওই ক্লাব, মানে সিস্টার ক্লাবের মধ্যে আসা যাওয়া হচ্ছে, কোনো রকম প্রবলেম কিছু হচ্ছে না, যেহেতু কন্ট্রাক্টও সিটি ফুটবল গ্রুপের সাথে রয়েছে। তো সেখানে টার্মিনেশন বা অন্য ক্লাবে আসা নিয়ে কোথাও কোনো প্রবলেম থাকছে না। আর 1 জুন 2024 অবধি কিন্তু গোয়ার যে টার্ম অ্যান্ড কন্ডিশনস ছিল সেটাও ওভার হয়ে গেছে, যে ইন্ডিয়াতে যদি আসে তাহলে গোয়াতে খেলতে হবে, আর অন্য কোনো ক্লাবে খেললে গোয়াকে কম্পেনসেশন ফি দিতে হবে। যেটা নিয়ে আমরা আগে বহুবার আলোচনা করেছি, যেহেতু এই প্লেয়ারটার কাছে বেশ কিছু ক্লাবের বিভিন্ন সময় অফার ছিল, এটা নতুন কোনো ব্যাপার না। এবং সেই প্লেয়ার মুম্বাই সিটি এফসিতে আসছে। মুম্বাই সিটি এফসিতে বেশ কিছু প্রবলেমস রয়েছে। জেরেমি মানজেরও তার সিগনেচার ক্লিক করেনি, জন টোরালের সিগনেচার ক্লিক করেনি। ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে বিপিন সিং, লালিওয়ানজওয়ালা, ছাংতে সুপার ফ্লপ এই সিজনে একদমই ক্লিক করতে পারেনি। তো সেখানে কোথাও জর্জ অর্টিজ মেন্ডোজা সিগনেচারটা হয়তো মুম্বাই সিটি এফসিকে একটা
মোরাল বুস্ট দিতে পারে বা মাঠের মধ্যেও একটা বুস্ট দিতে পারে, পয়েন্ট টেবিলে কিছুটা আরও সামনের দিকে বা আরও বেটার জায়গাতে নিয়ে আসতে পারে। কারণ ব্যাক টু ব্যাক হেরে কিন্তু মুম্বাই সিটি এফসির দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা হয়েছে। দেখো গত সিজনে দেশ বাকিংহাম যে জায়গাতে টিমকে তিনি রেখে দিয়েছিলেন, সেখান থেকে পিটার ক্র্যাটকি কিন্তু একটা ভালো জায়গাতে টিমকে রিচ করিয়েছিলেন। একদম লাস্ট ডেতে গিয়ে মোহনবাগানের সাথে কিন্তু লিগ শিল্ডের ফাইট হয়েছিল, সেখানে মোহনবাগান লিগ শিল্ড জিতেছিল এবং আইএসএল কাপ ফাইনালে মোহনবাগানকে ঘরের মাঠে হারিয়ে মুম্বাই কিন্তু আইএসএল কাপ ফাইনাল জিতেছিল। তো সাকসেসফুল একটা সিজন গেছিল পিটার ক্র্যাটকির। কিন্তু যেটা ছিল দেশ বাকিংহামের তৈরি করা একটা জমির ওপর তার চাষাবাদ, সেখানে দাঁড়িয়ে এই সিজনে দেখা যায় যে তিনি যখন নিজে শুরু থেকে জমি চাষ করতে শুরু করেছেন, সেখানে তিনি আপাতত ফসল ফলাতে পারছেন না। এবার দেখা যাক কিছু মাইনার চেঞ্জেস তাকে হেল্প করে কি না এই সিজনটা ভালোভাবে শেষ করা, অ্যাটলিস্ট নকআউটসে যাওয়া এবং সেখানে আইএসএল কাপ ফাইনালকে আবারও টার্গেট করা, এটা মুম্বাই সিটি এফসি করে কিনা। কারণ লিগ শিল্ডের যে রেস রয়েছে সেখান থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি অনেকটা পেছনের দিকে চলে গেছে। এতটা সামনে এগিয়ে আসা বা সামনের টিমগুলোকে বিট করা টু মাচ টাফ, বাট হ্যাঁ ফুটবলে ইম্পসিবল কিছু না, কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ রয়েছে, এইটুকু বর্তমান সময়ের নিরিখে আমরা বলতে পারি। কিন্তু যে বিগ ব্রেকিংটা নিয়ে আপাতত কথা হচ্ছে সারাদিনে, সেটা হচ্ছে সের্জিও লোবেরা এবং হুগো বুমো। এই জুটি কিন্তু এবার নতুন ক্লাবে আসতে চলেছে, কেরালা ব্লাস্টার্স এফসি। তারা এই দুজনের সাথে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করে নিয়েছে। 2025 সিজনের শুরু থেকে এই দুজন কেরালা ব্লাস্টার্সে আসছে, সের্জিও লোবেরা অ্যাজ দ্য হেড কোচ এবং তার সাথে হুগো বুমো অ্যাজ দ্য স্টার প্লেয়ার অফ দিস টিম। সেখানে হয়তো আদ্রিয়ান লুনাকে কেরালা ব্লাস্টার্স ছেড়ে দিলেও দিতে পারে, এখনও অবধি সেইভাবে তাকে রাখা নিয়ে বা তার সাথে লং টার্মে যাওয়া নিয়ে কোনো রকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, বিকজ হিজ পুয়ার সিজন অ্যান্ড পুয়ার পারফরমেন্স, সেইভাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রিয়েটিভিটির জায়গা থেকে বা কোথাও ম্যাচ জেতানোর থেকে যে জায়গা থেকে বা লিডারশিপের জায়গা থেকে সেইভাবে আমরা আদ্রিয়ান লুনাকে দেখতে পাচ্ছি না কেরালা ব্লাস্টার্সে। তো হয়তো লুনার প্রস্থান হবে এবং সেই রাস্তাতে ইন্ডিয়ান ফুটবলে ওয়ান অফ দ্য বেস্ট এভার ফরেন প্লেয়ার হুগো বুমোকে আমরা হয়তো কেরালা ব্লাস্টার্সের জার্সিতে সেই জায়গাতে দেখতে চলেছি, এবং তার সাথে হেড কোচ হিসেবে সের্জিও লোবেরা তিনি দায়িত্ব নিতে চলেছেন। একটা মেগা কন্ট্রাক্ট সিগনেচার হয়েছে, আর এই যে একটা বড় ব্রেকিং, এটাই কিন্তু ব্রেক করেছে কারণ মনোরমা ডেলি, যে মনোরমা ডেলি কিন্তু কেরালা ব্লাস্টার্সেরও অফিসিয়াল নিউজ পার্টনার। তো বুঝতে পারা যাচ্ছে যে এটা কিন্তু পুরোপুরি রেডি, না হলে যারা অফিসিয়াল নিউজ পার্টনার তারা এত বড় নিউজটাকে ব্রেক করতো না। এবং সেই কারণে আমরা একটা জিনিস দেখলাম যে এই সিজনে কিন্তু কেরালা কোনো বড় কোচের পেছনে গেল না, কারণ কেরালা অলরেডি এই সিজনটাকে সারেন্ডার করে দিয়েছে যে নতুন কাউকে নিয়ে আসা, অল্প সময়ের জন্য নিয়ে আসা, একটা ভালো বেতন তাকে দিতে হবে, এবং সেখানেও কিছু চেঞ্জ না হলে সমর্থকরা আবারও গালিগালাজ করবে, যেটা লাস্ট 11 বছর ধরে চলে আসছে। তো যা হবে 2025 সিজনের শুরুতে হবে, 25-26 সিজনের শুরুতে হবে, এবং সেখানে বড় নাম নিয়ে বড় প্রজেক্ট সামনে নিয়ে হবে। এবং এই যে রিসেন্ট যে প্লেয়ারটা সই করেছে দুসান লাগাতোর, এই প্লেয়ারটাকেও কিন্তু যেটা শোনা যাচ্ছে যে সের্জিও লোবেরা তাঁর রেকমেন্ডেশনেই কিন্তু 80 লাখ টাকা ট্রান্সফার ফি দিয়ে কেরালা সই করিয়েছে এবং তাকেও লং টার্মে নিয়ে আসা হচ্ছে। এবং ডিফেন্সিভ মিডফিল্ডে এই দুসান লাগাতো তার ওপরেই কিন্তু সের্জিও লোবেরা তিনি ভরসা করতে চলেছেন আগামী সিজন থেকে কেরালা ব্লাস্টার্সে দায়িত্ব নেওয়ার পর। এবং সম্ভবত অনেক দিন পর আমরা দেখব যে মুর্তাদা ফল এবং আহমেদ জাহু এই দুজনকে ছাড়া সের্জিও লোবেরা নতুন কোনো ক্লাবে মুভ করতে চলেছেন। এর আগে এফসি গোয়া থেকে মুম্বাই থেকে চলে যাওয়া তখন আর কিছু হয়নি, কিন্তু যখন তিনি ওড়িশা এফসির দায়িত্ব নিয়ে ফিরে আসছেন তখন দেখা যাচ্ছে যে মুর্তাদা ফল এবং আহমেদ জাহু এই দুজন কিন্তু একইভাবে সের্জিও লোবেরার কোচিংয়ে ফিরে আসছে। আর এই সিজনে আমরা দেখলাম যে তার আরও এক পুরনো মাঝে মাঝে অবাধ্য ছাত্র হুগো বুমো, সেও ফিরে গেছে। তো আগামী সিজন থেকে ফল এবং জাহুকে ঝেড়ে ফেলতে চাইছেন সোজা কথায় সের্জিও লোবেরা, বিকজ অফ দেয়ার এজ অ্যান্ড পুয়ার পারফরমেন্স। এবং সেখানে হুগো বুমো তার আপাতত সফর সঙ্গী হতে যাচ্ছে কেরালা ব্লাস্টার্সে। এটা কতটা কেরালাকে চেঞ্জ করে সেটাই দেখার বিষয়। এই কারণে প্রথমে আমি হিন্ট দিলাম যে মেজর কিছু চেঞ্জেস আসছে, তার মধ্যে কিন্তু প্রথম যে মেজর চেঞ্জ সেটা কেরালা দেখিয়ে দিল, যে বড় কোচ নিয়ে আসা, তার সাথে বড় প্লেয়ার নিয়ে আসা। কিন্তু সবসময় এটা দিয়ে তো আর ট্রফি ভাগ্য হয় না, ট্রফি জেতার জন্য পারফরমেন্সের পাশাপাশি লাকটাও কিন্তু ফ্যাক্টর হয়ে থাকে। নাহলে 3বার একটা টিম আইএসএল কাপ ফাইনালে গেছে আর 3বার তারা হেরেছে,
এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে খুবই রেয়ার একটা ঘটনা। সেই রেয়ার ঘটনাটা কেরালা ব্লাস্টার্সের সাথে হয়েছে। যাই হোক, দেখা যাক আগামী সিজনটা কেরালার কত ভালো যায়। সের্জিও লোবেরাকে ওড়িশার ঘর থেকে নিয়ে আসা, যেখানে মোটামুটি ভালো পেমেন্টে ছিলেন তিনি, কারণ ইস্টবেঙ্গলের অফারের থেকে অনেক বেটার অফার ওড়িশা দিয়েছিল। তো সেই কারণে একটা হিউজ স্যালারিতে তিনি ছিলেন, সম্ভবত ইন্ডিয়ান ফুটবলের হায়েস্ট পেড কোচ তিনি আপাতত। তো সেখান থেকে আরও বড় পেমেন্ট তাকে কেরালা কিন্তু দিচ্ছে। তো কেরালা খরচা বরাবর ভালো করে, কিন্তু সাকসেসটা অতটা থেকে যায়। এবার আরও কিছু মেজর চেঞ্জেস দরকার রয়েছে। অলরেডি ভালো ভালো কিছু প্লেয়ার ওরা সই করতে শুরু করে দিয়েছে। ইন্ডিয়ান ডোমেস্টিক সিগনেচার অলরেডি স্টার্ট হয়ে গেছে, এই কারণে আমায় রানাওয়াড়েও চলে গেছে। তার পাশাপাশি আমরা বিকাশ হিউমনামকে সই করতে দেখে ফেলেছি। তো সের্জিও লোবেরার মতেই কিন্তু মোটামুটি যা মনে হচ্ছে যে কেরালা কিন্তু টিম বিল্ড আপ করতে শুরু করেছে। তবে হ্যাঁ, মেজর চেঞ্জেস দরকার কেরালাতে, মেজর চেঞ্জেস দরকার। এমন কিছু প্লেয়ার রয়েছে তারা সিরিয়াসলি কেরালার অ্যাকচুয়ালি যে একটা ফ্যান বেস রয়েছে, অ্যাম্বিয়েন্স রয়েছে, বা যে টার্গেটটা রয়েছে লং টার্ম ধরে, সেখানে খেলার মতো ঠিক উপযুক্ত না। অনেক বেটার প্লেয়ার কেরালাতে দরকার টু উইন আ ট্রফি, যে কোনো ট্রফি। সেটা যদি ডুরান্ট কাপও হয় তাহলেও সেটা কেরালা ফ্যান্সরা কিন্তু চুটি উপভোগ করবে, এবং রাস্তায় যা মানুষের ঢল নামবে সেটা আমাদের বাংলার ফুটবলের সমান। যে মোহনবাগান ইস্টবেঙ্গল যখন ট্রফি জিতে ফিরে একটা যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়, সেই অ্যাম্বিয়েন্স কিন্তু কেরালা ব্লাস্টার্সের ফ্যানরা ক্রিয়েট করতে পারে যদি তারা ডুরান্ট কাপও জেতে। আইএসএল, লিগ শিল্ড, কাপ বা সুপার কাপ তো অনেক দূরের কথা, যেগুলো ডোমেস্টিক টাইটেলের ক্ষেত্রে টপ টাইটেলস বাদ দিচ্ছি, ডুরান্ট কাপও যদি কেরালা জেতে, তাহলে কথাটা মিলিয়ে নিও, ওদের যা সমর্থক রাস্তায় নামবে, অন্তত পক্ষে আমাদের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। যে যখন মোহনবাগান ইস্টবেঙ্গল জিতবে, তখন কিন্তু রাস্তায় এত মানুষকে নামাতে হবে, যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল নামে, কিন্তু কেরালা রীতিমতো আমাদেরকে চ্যালেঞ্জ করবে। যাই হোক, লাস্ট যে বিষয়টাতে ঢুকবো সেটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের কালকের ম্যাচটা। দেখো, যেটা মেজর কথা বলা হয়েছে সেটা হচ্ছে আনোয়ার আলীর চোটটা। আনোয়ার আলী মানে এতগুলো চোটের ওপর একটা ওই বলে না গোদের ওপর বিষ ফোঁড়া, ঠিক তেমনটা হয়ে গেছে। একটা খুব আননেসেসারি ইঞ্জুরি আনোয়ার আলীর ক্ষেত্রে হয়ে গেছে, বা আনএক্সপেক্টেড ইঞ্জুরি অ্যাকচুয়ালি বলা ভালো, আননেসেসারি বলাটা ঠিক না। আনএক্সপেক্টেড ইঞ্জুরি হয়ে গেছে, কারণ মুম্বাই বক্সের মধ্যে যখন ও টার্ন নিতে গেছিলো সেই জায়গাতে কিন্তু চোটটা লাগে, এবং সেখান থেকে দাঁড়িয়ে যখন আস্তে আস্তে কোথাও মনে হচ্ছিলো যে খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে, সেটা কিন্তু হয়নি। এখনও যেটা মনে হচ্ছে যে 3 to 4 উইকস আনোয়ার আলীকে মাঠের বাইরে থাকতে হতে পারে, এবং সেটা ইস্টবেঙ্গলের জন্য একটা বিগ ব্লো। সিরিয়াসলি, হয়তো আনোয়ার আলী থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল হারছে বা পোর পারফরমেন্স করছে, ডিফেন্স গোল খাচ্ছে, ঠিক আছে, বাট আনোয়ার আলী এমন কিছু কিছু পজিশনকে হোল্ড করছে, কোচকে কিন্তু প্ল্যান করতে ভীষণভাবে হেল্প করে। যখন দুজন বিদেশি সেন্টার ব্যাক নিয়ে কোচ খেলছে, তখন কিন্তু আনোয়ার রাইট ব্যাকে যেতে পারে। টিমে রাইট ব্যাক থাকলে আনোয়ার ব্লকার বা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে। আবার যদি মনে হয় যে না, সামনে একজন বিদেশি প্লেয়ার বাড়াবো, যেহেতু রিচার্ড সেলিস এসে গেছে, তো সেখানে আনোয়ার আলী কিন্তু যে কোনো একজন বিদেশি ডিফেন্ডারের সাথে পার্টনারশিপে সেন্টার ব্যাক খেলতে পারে। তো প্লেয়ারটা লটস অফ অপশনস কিন্তু অস্কার ব্রুজোকে দেয়। এবার সেই প্লেয়ারটা যদি সামনের দিকের ভাইটাল ম্যাচগুলোতে না থাকে, যেখানে এখনও অবধি স্লাইড একটা চান্স ইস্টবেঙ্গলের কাছে বেঁচে রয়েছে, যেহেতু ওপরের দিকের টিমগুলো পয়েন্ট নষ্ট করছে, একটা স্লাইড চান্স বেঁচে রয়েছে যে সামনের কয়েকটা ম্যাচ জিততে পারলে ইস্টবেঙ্গলও কিন্তু টপ 6-এর দৌড়ে ঢুকতে পারে। এবং সেখানে আনোয়ার আলীর এই চোটটা ভীষণভাবে একটা আনএক্সপেক্টেড চোট, এবং সেটা ইস্টবেঙ্গলকে আপাতত কিছুটা ব্লো করছে। বাট এতটুকু অন্তত ইস্টবেঙ্গলের যে জার্সির মান রয়েছে, যে প্লেয়ারদের ডেডিকেশন রয়েছে, সেই জায়গা থেকে একজন বাংলার ফুটবল দর্শক হিসেবে বা ফ্যান হিসেবে আমার এইটুকু ভরসা ইস্টবেঙ্গলের ওপর রয়েছে যে ইস্টবেঙ্গল কোথাও কালকের ম্যাচটা জেতার জন্য সব রকম চেষ্টা করে ম্যাচটা বার করে আনতে পারে। এবং তার সাথে অস্কার ব্রুজো, তিনি যদি প্রপার স্ট্র্যাটেজিতে মানোলো মার্কোয়েজ রোকাকে বিট করতে পারেন, তাহলে এই ম্যাচটা তিনি জিততে পারেন। আবারও বলছি, প্রচুর প্লেয়ার আনঅ্যাভেলেবেল রয়েছে, অনেক প্লেয়ার এখন অবধি ফিটনেসের প্রবলেমে ভুগছে, কিছু প্লেয়ার অফ ফর্মে ভুগছে, সব ঠিক আছে, বাট তারপরেও বলবো ইস্টবেঙ্গল এই নামটা, লাল হলুদ জার্সিটা এনাফ টু উইন দিস ম্যাচ অ্যাট গোয়াজ হোম। এর আগে সেটা ইস্টবেঙ্গল করে দেখিয়েছে, আবারও সেটা ইস্টবেঙ্গল করে দেখানোর ক্ষমতা রাখে। এবং মোটামুটি যা অ্যাভেলেবেল প্লেয়ার্স রয়েছে, কালকের যদি একবার স্টার্টিং 11টা ভাবি, তাহলে কিন্তু অস্কার ব্রুজোকে প্রচুর কষ্ট করতে হচ্ছে কালকের স্টার্টিং 11টা নামানোর জন্য। আমি সিরিয়াসলি জানি না বিশেষ করে মাঝ মাঠে কী হবে। সৌভিক চক্রবর্তীর লাল কার্ড দেখে সাসপেনশনে থাকার কারণে মাঝ মাঠে জিকসনের পার্টনার কে হবে, আমার মনে হয় এটা সবথেকে বড় অস্কার ব্রুজোর কাছে চ্যালেঞ্জ। অন্তত পক্ষে যা অপশনস হাতে রয়েছে অস্কার ব্রুজোর, সেই নিরিখে আমি যদি একটা স্টার্টিং 11কে প্রেডিক্ট করি, আমি জানি এটা খুব ওয়াইল্ড
হয়তো ম্যাক্সিমামটা নাও মিলতে পারে, কারণ কোচ কি ভাবছেন, তার হাতে লিমিটেড রিসোর্সেস রয়েছে, সেখানে দাঁড়িয়ে কী টিম তিনি নামাবেন সেটা আমাদের মতো নন টেকনিক্যাল পার্সনদের সিরিয়াসলি বোঝা সম্ভবই না, সম্ভব না। কিন্তু অন্ততপক্ষে আবারও বলছি, হাতে যা অপশনস রয়েছে, লিমিটেড অপশনস থাকার পরেও আমরা এক্সপেক্ট করতে পারি যে ইস্টবেঙ্গল এই ম্যাচটাতে যথেষ্ট ভালো খেলবে, পজিটিভলি ম্যাচটা শেষ করবে এবং পজিটিভ পয়েন্টস নিয়ে ইস্টবেঙ্গল কলকাতা ফিরবে। কারণ আমরা হায়দ্রাবাদকে দেখছি, আমরা মোহামেডান স্পোর্টিংকে দেখছি, তাদের লিমিটেড রিসোর্স, তাদের বিভিন্ন রকম প্রবলেমস, তারপরেও কিন্তু তাদের যে ফাইটটা, সেই ফাইটটা কিন্তু চলছে এবং তারা অনেক সুপিরিয়র এবং তাদের থেকে বেটার ফর্মে থাকার টিমকে কিন্তু আটকাচ্ছে। যদি মোহামেডান স্পোর্টিং বেঙ্গালুরুকে হারাতে পারে, যদি হায়দ্রাবাদ বেঙ্গালুরুর মতো টিমকে আটকে দিতে পারে, দেন উই ক্যান সিরিয়াসলি প্রেডিক্ট কি ইস্টবেঙ্গলও গোয়াকে ট্রাভেল দেবে, গোয়াকে হারিয়ে ফিরে আসতে পারে। এবং সেই ক্ষেত্রে যে টিমটা কালকে অস্কার ব্রুজো তিনি দেখতে পারেন গোয়ার বিরুদ্ধে, সেখানে গোলে প্রভুসুকন সিং গিল, দুটো সাইড ব্যাকে কী হবে, আই গেস কি নিশু কুমার আর প্রভাত লাকড়া হয়তো দুটো সাইড ব্যাকে থাকতে পারে। আমি জানি না দুজনের ফিটনেস লেভেল ঠিক কোন জায়গাতে রয়েছে, স্টার্ট করার মতো প্রপার জায়গাতে আছে কিনা আমি সিরিয়াসলি জানি না। দুজন সেন্টার ব্যাকে হয়তো লালচুং নুঙ্গার সাথে আমরা হিজাজি মাহেরকে দেখতে পারি। কেন? তার কারণটা এটাই যে হেক্টর ইউজ থেকে হয়তো ব্লকার রোলে কোচ অস্কার ব্রুজো তিনি ইউজ করতে পারেন, এবং সেইটা করলে টিম যখন ডিফেন্স করতে আসবে তখন কিন্তু 5 ম্যান ডিফেন্সে টিম নেমে আসতে পারবে, এই প্লাস পয়েন্টটা থাকবে। এবং সেখানে যখন হেক্টর ইউজতে ব্লকারে থাকবে, জিকসন কিছুটা ফ্রি রোল পাবে, সেন্ট্রাল মিডফিল্ডে হোল্ডিং রোলটা প্লে করবে, এবং অ্যাটাকিং মিডফিল্ডে হয়তো আমরা কালকে একইভাবে ক্লেইটন সিলভাকে দেখতে পারি। উইংয়ে কী হবে, কারণ এখানে একটা বড় সমস্যা যে মহেশ বা নন্দকুমার শেখার কেউই কিন্তু স্টার্টিং 11-এ খুব একটা ভালো ক্লিক করছে না। কি হবে সেখানে? আমার মনে হয় যে হয়তো রিচার্ড সেলিসকে দেখা যেতে পারে স্টার্টিং 11-এ। রিচার্ড সেলিস কতটা ফিট রয়েছে জানি না, টিমের সাথে ট্রাভেল করেছে এখন অবধি যা খবর, যদি তাকে স্টার্ট না করানো হয়, বেঞ্চে রাখা হয়, তাহলে হয়তো ডেভিড এবং বিষ্ণু এই দুজনকে তিনি স্টার্ট করাতে পারেন এবং সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস। এবার রিচার্ড সেলিস কতটা ফিট রয়েছে তার উপরে বেশ করে কখন তিনি আসবেন সেটাও ঠিক হবে। বাকি মহেশ বা নন্দা তারাও কিন্তু ফর্মে নেই, বেঞ্চ থেকে তারা স্টার্ট করলে পরবর্তী সময় অল্প সময়ের জন্য হলে, তাদের যেহেতু কিছুটা ফিটনেসেরও প্রবলেম রয়েছে, বেঞ্চ থেকে স্টার্ট করলে আমার মনে হয় যে অনেক বেটারভাবে তারা ইস্টবেঙ্গলকে হেল্প করতে পারবে। এটা আমার মতে কালকের জন্য একটা পসিবল স্টার্টিং 11 হতে পারে ইস্টবেঙ্গলের। এটা একদমই ইস্টবেঙ্গলের যা টিম স্কোয়াড রয়েছে সেখানে দাঁড়িয়ে বেস্ট তো নয়, বাট একটা ফাইটিং স্কোয়াড বা একটা ফাইটিং স্টার্টিং 11 যেটা গোয়ার বিরুদ্ধে একটা ভালো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। কিন্তু গোয়াতেও আমি বলবো যে ম্যানুয়েল মার্কোস রোকার মতো কোচ রয়েছে, বেশ কিছু চ্যাম্পিয়ন প্লেয়ার্স রয়েছে, বোরহা হেরেরার মতো এমন একজন প্লেয়ার রয়েছে যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রিভার্স ফিক্সচারে কিন্তু প্রায় একার হাতে ইস্টবেঙ্গলকে বলতে গেলে হারিয়ে দিয়েছিল। আরমান্দো সাদিকুর মতো গোল গেটার রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ব্রাইসনের মতো প্লেয়ার সিরিয়াসলি ভালো ফর্মে রয়েছে, তার সাথে বরিস রয়েছে, উদান্তার রয়েছে, প্রত্যেকেই কিন্তু ভালো ছন্দে রয়েছে। ডিফেন্সে আমরা সন্দেশ ঝিঙ্গান ওনা ইন্ডিয়া জুটিটাকে বেশ পোক্ত দেখতে পাচ্ছি। তো টাফ কিন্তু চ্যালেঞ্জ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে, বাট দেখা যাক ইস্টবেঙ্গল কতটা ভালোভাবে সেটাকে ওভারকাম করতে পারে, নাকি গোয়া পয়েন্ট আর্ন করে মোহনবাগানের ঘাড়ে এসে নিঃশ্বাসটা ফেলে। তো কালকের ম্যাচটা ডেফিনেটলি এনজয় করবো, তারপর সেই ম্যাচ নিয়ে ম্যাচ রিভিউ তো অবভিয়াসলি আসবে। এই ভিডিওটা এবার এই অবধি, এর বেশি আর কিছু আমার বলার নেই। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ধরিয়ে দিও যে কোথায় মিস্টেক হয়ে গেল। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।